তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমরা রয়েছি আপনাদের সঙ্গে বাংলা ক্লাসে। তো দেখুন ভাই, আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো যে প্রশ্নগুলি কারেক্ট আনসার আপনারা অনুমান করবেন কারেক্ট আনসার কী হবে, এবং এই সবগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। এখানে অনেকগুলি প্রশ্ন আপনার জন্য আমরা সেট করে নিয়েছি, সবগুলি প্রশ্ন এক একটি করে আমরা ডিসকাস করব। সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ থাকলো। এবং এই যে প্রশ্নপত্রটি হচ্ছে আমাদের সিটেট 2014 সালের সেপ্টেম্বর মাসে যে অনুষ্ঠিত হয়েছিল সিটেট পরীক্ষা, তার পেপার 2 আপনারা বলতে পারেন, তার ল্যাঙ্গুয়েজ 1। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 1-এর পেপার 2 এর ইউপি। তো দেখুন এখানে একটি কথা, পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 বলে কিন্তু কোনো কিছু নেই ভাই। পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 বলতে কিছু নেই। বাংলা প্যাডাগজি মানে বাংলা প্যাডাগজি, এবং বাংলা ভাষার ক্ষেত্রে পেপার 1 হোক, অর্থাৎ ইউপির জায়গায় যদি এলপি হয়, তো এলপি হোক বা ইউপি হোক, যাই হোক না কেন, ল্যাঙ্গুয়েজ 1 হোক বা ল্যাঙ্গুয়েজ 2 হোক, সিলেবাস কিন্তু সেম থাকে। আমি সিলেবাস অ্যানালিসিসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এক কথায় শেষ, যদি সিটেট পরীক্ষায় বাংলা আপনার একটি সাবজেক্ট হিসেবে থেকে থাকে, বাংলা ভাষা, সুতরাং আজকের ক্লাসটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং কার কতটি আনসার কারেক্ট হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা প্রথম প্রশ্ন স্টার্ট করি। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন। একটি নিয়ন্ত্রিত অর্থাৎ কন্ট্রোলড এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অভিভূমি ভাষা অনুশীলন ক্লাসে ব্যবহৃত হয়। একটি নিয়ন্ত্রিত অর্থাৎ কন্ট্রোল এবং একটি নির্দিষ্ট যে লক্ষ্য অভিমুখী ক্লাসে ব্যবহৃত হবে। কোন ভাষা ব্যবহৃত হবে, কি ব্যবহৃত হয়? নিয়ন্ত্রিত ক্লাসে যে ভাষাটা অনুশীলন হয়, এটা কিভাবে ব্যবহৃত হয়? আলোচনা সভা না মনোনীত বিশেষজ্ঞদের আলোচনা, ঠিক আছে, না ব্যক্তিগত গঠন, না শেখা শব্দসমূহের প্রয়োগ বা ব্যবহার, বা সংগঠনবদ্ধ রূপে বারংবার অভ্যাস এবং শূন্যস্থান পূর্ণ, না চরিত্র অভিনয়, না নাট্যকর্ম। এখানে কারেক্ট আনসার নিয়ন্ত্রিত ক্লাসে, একটা নিয়ন্ত্রিত যে ক্লাসরুমটা নিয়ন্ত্রিত থাকছে, একটা ক্লাসরুম মানে নিয়ন্ত্রিত কন্ট্রোল থাকে আর শিক্ষকের আওতায় থাকে, এখানে কি করা হয়? এখানে ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়? সংগঠনবদ্ধ, বারংবার অভ্যাস এবং শূন্যস্থান পূর্ণ অনুশীলন এখানে হয়ে থাকে। তারপর দেখে নেওয়া যাক, শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই যেখানে। শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ কোনটা? ঠিক আছে, চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম কোনটা? শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখাতে শেখায়, অপশন নম্বর এ। শিক্ষকরা অক্রিয় এবং শিক্ষার্থীরা সক্রিয়, অপশন নম্বর বি। শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলীর বন্দোবস্ত থাকে, অপশন নম্বর সি। শিশুরা শ্রেণীকক্ষের কার্যস্থলে থাকে, অপশন নম্বর ডি। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন নম্বর 2 এর কারেক্ট আনসার কোনটি হবে বলুন তো? শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ। কেন্দ্র, কেন্দ্র বলতে আমরা বুঝি একটা বৃত্তর একটা কেন্দ্র, ঠিক আছে। তো এখানে বলেছে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ বলতে শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে বসে, অর্থাৎ শিশুরা শ্রেণীকক্ষের ঠিক মিডিলে বসে, ওইটাকে বলা হবে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ। মোটেই না, এটা ধরনের কোনো কনসেপ্ট না। সুতরাং অপশন নাম্বার ডি আমাদের হলো না, ঠিক আছে। শিক্ষকরা অক্রিয়, আরে ভাই শিক্ষকরা যদি অক্রিয় হয় তাহলে তারা শিক্ষকতা করবে কি করে, চাকরি বাকরি করবে কি করে? তাহলে তারা তো চাকরি করা সম্ভব হবে না। সুতরাং অপশন নাম্বার বিও হলো না। শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখাবে। শিশুরা যদি অন্য শিশুদের শেখায় তাহলে শিক্ষক কি করতে যাচ্ছেন? শিশুরা নিজে থেকে নিজে শিখবে, শিক্ষকের কাছে শিখবে। শিশুরা যে অন্য শিশুদের শেখাবে সেরকম তো কোনো কথা নয়। অপশন 1 হলো না। এলিমিনেশন প্রক্রিয়া আপনারা ব্যবহার করবেন, 100% সফলতা পাবেন। তো কারেক্ট আনসার কি হবে? শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলীর বন্দোবস্ত থাকবে। অর্থাৎ শিশু কেন্দ্রিক ক্লাসরুমে কি থাকে? শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের শিক্ষণ যে কার্যাবলী রয়েছে, অনেক ধরনের শিক্ষণ কার্যাবলীর লার্নিং অ্যাক্টিভিটিসে বন্দোবস্ত থাকে, যেমন বিভিন্ন ধরনের টিএলএম বিভিন্ন প্রকারের থাকে, বা ছোট ছোট যেটা লাইব্রেরি বুক থাকে, অর্থাৎ শেখার জন্য যে যে সকল উপকরণ সেগুলা এখানে মজুদ থাকে। তো
তো তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 3 কি বলেছে, শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠের পক্ষে উপযুক্ত বানান, শুদ্ধ যুক্তির শৃঙ্খলাবদ্ধ বাক্য নির্মাণ করার এবং তার মান্য উচ্চারণ ব্যবহার করার পারঙ্গমতা কোন মূল্যায়নের অঙ্গ? এটা কারেক্ট অ্যান্সার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। শিক্ষার্থীদের কোনো একটা নির্দিষ্ট পাঠ কি করছে, শিক্ষার্থীরা কোনো একটা নির্দিষ্ট পাঠ পড়তে যাচ্ছে, এখানে তারা উপযুক্ত ব্যাকরণ শুদ্ধ যেটা যুক্তিপূর্ণ একটা শৃঙ্খলাবদ্ধ বাক্য, এই বাক্যটা নির্মাণ করার এবং তার মান্য উচ্চারণ ব্যবহার করতে পারবে, তারা উচ্চারণ করতে পারবে। উচ্চারণ তারা কখন করবে? যখন তারা কোনো কিছু বলবে। ঠিক আছে, দেখুন লিখতে গেলে কিন্তু উচ্চারণের প্রয়োজন হয় না, শুনতে গেলে উচ্চারণের প্রয়োজন হয় না, কিন্তু বলতে গেলে কিন্তু আমাকে উচ্চারণ করতে হবে, উচ্চারণ করলেই না অন্যজনে শুনবে, তাই না? তো উচ্চারণের সঙ্গে কার সংযুক্ত রয়েছে ভাই? প্রনাউন্সিয়েশনের সঙ্গে আমাদের কথন বা স্পিকিং এর সম্পর্ক রয়েছে। স্পিকিং করতে গেলে প্রনাউন্সিয়েশন মাস্ট লাগবে। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কি কথন ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখুন কোয়েশ্চন নাম্বার 4 কি বলেছে, সহায়ক দক্ষতা মানে সাব স্কিল হিসাবে পূর্ব অনুমান মানে প্রেডিকশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? ঠিক আছে, সহায়ক দক্ষতা সাব স্কিল হিসাবে পূর্ব অনুমান মানে প্রেডিকশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? নোট তৈরি, পূর্বলেখ বা খসড়া নির্মাণ, পঠন না সংক্ষেপীকরণ? প্রেডিকশন পূর্ব অনুমান হচ্ছে কি রিডিং এর সাব স্কিল। ঠিক আছে, আর রিডিং এখানে দেখুন রিডিং এর সাব স্কিল হচ্ছে কি প্রেডিকশন পূর্ব অনুমান। ঠিক আছে ভাই, শিক্ষক ব্যাকরণের সংগঠন সমূহের তথ্য সরবরাহের জন্য জনঘোষণা অর্থাৎ পাবলিক অ্যানাউন্সমেন্ট অডিও টেপ করা কিছু নমুনা শোনালেন। শিক্ষক কি করলেন? ব্যাকরণের কিছু সংগঠন সমূহের একটা তথ্য সরবরাহ করার জন্য তিনি একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট একটা অডিও টেপ রেকর্ডের মাধ্যমে কিছু একটা শোনালেন। এরপর এগুলিতে কি ঘোষণা করা হয়েছিল সে বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্ন উত্তর অনুশীলন করলো। এই পদ্ধতি বা মেথডটির মানে কি? এটা কোন মেথড বা কোন অ্যাপ্রোচ? তিনি প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট করলেন মাইকে, একটা অডিওর মাধ্যমে একটা কিছু বললেন, তিনি অ্যানাউন্সমেন্ট করলেন। তারপর এই অ্যানাউন্সারদের ভিতর থেকে তিনি কি ঘোষণা করলেন, এখান থেকে ছাত্রছাত্রীদের প্রশ্ন উত্তর অনুশীলন করলেন। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমাদের কি ধরনের পদ্ধতি? তো কোয়েশ্চেন নাম্বার 5, যোগাযোগমূলক পদ্ধতি, শব্দান্তরমূলক, সংবর্তন বা রূপান্তরমূলক না সাংগঠনিক? কমিউনিকেটিভ, প্যারাপ্রেসিং, ট্রান্সফরমেটিভ না স্ট্রাকচারাল? তো এখানে কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 5, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করবে কারেক্ট আনসার কি হতে পারে। দেখুন তিনি কি করলেন? পাবলিক অ্যানাউন্সমেন্ট জনতথ্য জনঘোষণার জন্য, অর্থাৎ কি তিনি সবার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইলেন। ঠিক আছে, তিনি ঘোষণা করলেন মানে কি পাবলিক অ্যানাউন্সমেন্ট করলেন মানে তিনি ঘোষণা করলেন, মানে তিনি সবার সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। সুতরাং যোগাযোগ স্থাপন ইজ দ্য রাইট অ্যান্সার, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, নিরাময়মূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচিং আমরা সবসময় বলে থাকি। তো সেই রিমিডিয়াল টিচিং এর মানে কি? নিরাময়মূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচিং কাকে বলে? এখানে দেখুন অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি রয়েছে। তো আপনারা বলুন ভাই কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলুন। বিদ্যালয়ের নিয়মিত সময়ের পরে শিক্ষাদান করে প্রাগ্রসর শিক্ষার্থীদের আরো বেশি ভালো ফল করতে সাহায্য করে, শিক্ষার্থীদের নিয়মিত রূপে পরীক্ষা নিয়ে শিক্ষা অর্জনের ফাঁকগুলিকে ভরাট বা পরিচর্যা করে। এখানে কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার কোনটি হবে? দেখুন নিরাময়মূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচিং মানে কোনটি? বিদ্যালয়ের নিয়মিত সময়ের পরে শিক্ষাদান করা। ঠিক আছে, আপাতত কেটে রাখলাম এটাকে।
প্রাগ্রসর শিক্ষার্থীদের আরো বেশি, যারা ভালো পারে তাদেরকে আরো বেশি ভালো পারতে হবে না, শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষা মোটেই না। তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষা অর্জনের ফাঁকগুলিকে, অর্থাৎ আমি যেটা পড়িয়ে গেলাম সেই যতটুকু পড়ালাম তার মধ্য থেকে সে কোন কোন জিনিসগুলা গ্যাপসগুলো তার রয়েছে পারছে না, ওই জিনিসগুলোকে ভরাট করা বা পরিচর্যা করা। সুতরাং শিক্ষা অর্জনের ফাঁকগুলিকে, অর্থাৎ গ্যাপস ইন লার্নিং, লার্নিংয়ে যে সকল গ্যাপ হয়ে থাকে সেই গ্যাপগুলোকে পরিপূর্ণ করা হচ্ছে কি রিমিডিয়াল টিচিংয়ের মূল উদ্দেশ্য, আর এটাই হচ্ছে কি রিমিডিয়াল টিচিং। নেক্সট দেখুন কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে। অবিলম্বে কথন ও লিখন কার্যাবলীর সার্থকতার মাত্রা, অর্থাৎ ফিডব্যাক, ফিডব্যাক বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণে নিবিষ্ট হতে শেখানোর জন্য প্রয়োজন। কোনটা প্রয়োজন হবে? অবিলম্বে কথন, খুব তাড়াতাড়ি কথন এবং লিখনের মাত্রা, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা ফিডব্যাক যদি বুঝতে চাই তাহলে শিক্ষার্থীদের অধিকতর কার্যাবলী শিক্ষণে আমাদের কি করতে হবে, অর্থাৎ আলটিমেটলি এখানে কথা এটা দাঁড়াচ্ছে যে খুব তাড়াতাড়ি যদি ফিডব্যাকটা পেতে পারি, মানে যদি পেতে চাই, অর্থাৎ শিক্ষার্থীরা আমি যে পড়ালাম সেটা থেকে তারা কতটুকু শিখতে পারলো, এটা আমি তৎক্ষণাৎ যদি আমি বুঝতে চাই তাহলে আমাদের কোন ধরনের অ্যাসেসমেন্ট আমাকে করতে হবে? ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফাইনাল এক্সামিনেশন না টার্ম টেস্ট? তো এখানে জানার আগে আমাদেরকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি, সামেটিভ অ্যাসেসমেন্ট কি, ফাইনাল এক্সামিনেশন কি, টার্ম ইউনিট টেস্ট কি, এইগুলো আমাদের জানতে হবে। তো দেখুন, সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা বা সামেটিভ এভলিউশন আমরা বলতে পারি, এটা একদম বছরের শেষে হবে, একদম লাস্ট, যেটাকে আমরা ফাইনাল এক্সাম নামেও জানতে পারি। ঠিক আছে, দুইটা কিন্তু একই নাম, বরাবর নাম। ঠিক আছে, একই নাম বরাবর। সামেটিভ অ্যাসেসমেন্ট বা ফাইনাল এক্সামিনেশন, এটা যেহেতু বছরের শেষে হবে, একদম লাস্ট এক্সাম, ফাইনাল এক্সাম, বা ধরে নিন কোনো বোর্ডের এক্সাম, বা ধরে নিন কোনো সেমিস্টার ফাইনাল এক্সাম, আলটিমেটলি এই ধরনের এক্সামকে আমরা কি বলতে পারি, সার্বিক মূল্যায়ন হবে, সার্বিক মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আর প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কি আপনি যে কোনো সময়, আপনি যে মানে গঠনমূলক মূল্যায়ন বা প্রস্তুতিমূলক মূল্যায়ন, বা এটাকে গঠনমূলক মূল্যায়ন বলা হয়, এটা আপনি যে কোনো সময় নিতে পারবেন, যে কোনো সময়। আপনি দুইটা প্যারাগ্রাফ পড়াচ্ছেন, প্যারাগ্রাফ পড়াতে পড়াতে হঠাৎ বললেন যে আচ্ছা বলো তো এখান থেকে আমি যেই মাত্র পড়লাম কি পড়লাম, বা এই যে পড়লাম এই একটা মাছের যে পার্টটা পড়লাম, এই মাছে কয়টা মাছের কথা বলা হচ্ছে, বড় মাছটার নাম কি ছিল, এই বলো তো এই যে আমি পড়ে গেলাম মধ্যম মাছটার নাম কি। এই যে আপনি যে মধ্যমতে প্রশ্ন করছেন, এইগুলোও কিন্তু এক একজন অ্যাসেসমেন্ট। এটাই হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো এটা থেকে আমি বুঝলাম যে তাড়াতাড়ি ফিডব্যাক বোঝার জন্য আমাদেরকে ফরমেটিভ অ্যাসেসমেন্টের খুব প্রয়োজন। তার জন্য আমাদের সামেটিভ করতে গেলে আমরা একদম সারা বছর পড়িয়ে বছরের এন্ড অফ দ্য ইয়ার আমরা বুঝতে পারি। ঠিক আছে, আমরা হয়তো এন্ড অফ দ্য ইয়ার আমরা বুঝতে হবে যদি সামেটিভে যাই। তো আমাদের এখানে তৎক্ষণাৎ অবিলম্বে বুঝতে হবে। তো অবিলম্বে বুঝতে গেলে আমাদের প্রস্তুতিকালীন মূল্যায়ন অবশ্যক প্রয়োজন। ঠিক আছে, তারপরেও ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে আমরা একদম ডিটেলস ক্লাস দিয়েছি, আপনারা একটিবার চেক করে নেবেন। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 8, নিচের কোন কার্যক্রমের সাহায্যে ভাষা এবং বাক্য ব্যবহারে পিছিয়ে থাকা শিশুদের সবচেয়ে ভালোভাবে পোষিত বা প্রণোদিত করা যায়, মোটিভেট করা যায়? অর্থাৎ নিচের কোন কার্যক্রমের সাহায্যে যে পিছিয়ে পড়েছে যে সকল শিশু তাদেরকে আমরা মোটিভেট করতে পারি ভাষা ব্যবহারের ক্ষেত্রে বা বাক্য ব্যবহারের ক্ষেত্রে? শিশুদের কথোপকথন ধ্বনিযন্ত্রে রেকর্ড করে এবং বিশ্লেষণ করে, অপশন নাম্বার এ। শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করে, নাম্বার বি। নাম্বার সি, কোনো বাক চিকিৎসককে দিয়ে তাদের পরিচর্যা করিয়ে, নাম্বার ডি, শিক্ষকের দ্বারা ঘন ঘন সংশোধন করিয়ে। তো কোয়েশ্চেন নাম্বার 8 আপনাদের কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই। কি হবে কোয়েশ্চেন নাম্বার 8? তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা।
প্রথমত দেখুন, কোনো বাক চিকিৎসককে দিয়ে আমরা বলছি, কোনো স্পেশালিস্ট দিয়ে আমরা কাজ করি না। পেডাগজিতে কোনো স্পেশালিস্ট চলে না ভাই। আমরা নিজেই একজন শিক্ষক, অর্থাৎ আমরা নিজেই কিন্তু স্পেশালিস্ট। সুতরাং আমরা এখানে কোনো ধরনের বাক বিশেষজ্ঞ, টাক বিশেষজ্ঞ আমরা এখানে কোনো কাউকে নেব না। আমরাই হচ্ছাম সর্বপ্রথম। আমাদেরকেই যা করতে হবে, করতে হবে। ঠিক আছে? তারপর দেখি শিক্ষকের দ্বারা ঘন, ঘন সংশোধন করিয়ে পেডাগজি আনসার সলভ করতে আপনারা প্রথমে দেখবেন যে কোন অপশনগুলি প্রথমে এলিমিনেট করা যায়। কোন অপশনগুলো এলিমিনেট করা যায়? যে অপশনগুলো এলিমিনেট করা যায়, এই অপশনগুলি আপনি আগে এলিমিনেট করার চেষ্টা করুন। দেখুন, শিক্ষকের দ্বারা ঘন, ঘন সংশোধন করিয়ে। ঠিক আছে? আপনি শিক্ষক যদি বারবার খালি সংশোধনই করতে থাকেন, তাহলে তিনি শিখাবেন কখন? হলো না? শিশুদের নিজেদের ধ্বনি যন্ত্রে রেকর্ড করে বিশ্লেষণ করে। শিশুরা কি বলল কথাগুলো আপনি একটা টেপ রেকর্ডে রেকর্ড করলেন। তারপর রেকর্ডটাকে এনালাইজ করবেন। কি প্রয়োজন আছে ভাই রেকর্ডটাকে এনালাইজ করার? শিশুরা যখন বলছে তখন তো এনালাইজ করতে পারেন। এখানে রেকর্ড করে আপনি কেন আবার পরে এনালাইজ করবেন? সেটা সম্ভব নয়। দরকার নেই, প্রয়োজন নেই সেটার। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করা। ইয়েস, তারা নিজেরা নিজেদের মধ্যে যদি কথাবার্তা বলে যত ভালো করবে, তখন তারা ভাষা বা বাক্য ব্যবহারে যদি পিছিয়ে থাকে, তখন তারা এগিয়ে যাবে। যদি তারা ভাষা ব্যবহার করতে, বাক্য ব্যবহার করতে তাদের যদি সমস্যা হয়, তাহলে তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে তারা সেটা কি করতে পারবে? ভালো করে কারেক্ট করে নিতে পারবে। ঠিক আছে ভাই? নেক্সট দেখছি। এটা কারেক্ট আনসার কি হবে দেখুন। শিক্ষার্থীর পাঠভিত্তিক অনুমতি, ইন্টার ইনফারেন্স এবং দ্রুত শব্দ চিহ্নিতকরণ, র্যাপিড ওয়ার্ড রিকগনিশন, অনুসন্ধান প্রক্রিয়া মানে সার্চ প্রসেস এবং শব্দ জ্ঞানের ভোকাবুলারি পরীক্ষা হয় কখন হয়? শিক্ষার্থীর যে পাঠভিত্তিক অনুমতি যেটা রয়েছে বা র্যাপিড ওয়ার্ড রিকগনিশন, খুব তাড়াতাড়ি শব্দ চিহ্নিত করতে পারে, খুব তাড়াতাড়ি খুঁজে বের করা যায়, খুব তাড়াতাড়ি শব্দ জ্ঞানের পরীক্ষা করা যায়, সেটা কিসের মাধ্যমে? সংবেদনাত্মক বা প্রাক্ষবিক প্রতিক্রিয়ায়, লব্ধ ধারণার মৌখিক বিকাশে, নির্দিষ্ট তথ্য সংবাদাবলী শ্রবণে, পাঠকেন্দ্রিক বুধ পরীক্ষণে। তো এটা কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার এ, বি, সি, ডি। বলুন ভাই কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হবে কি? পাঠক কেন্দ্রিক বুধ পরীক্ষণে বা রিডিং কম্প্রিহেনশন। তো কম্প্রিহেনশন যদি সে খুব ভালো করে বুঝতে পারে, ঠিক আছে, কম্প্রিহেনশন যদি ভালো করে পড়ে বুঝতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি সে কি করতে পারবে? ওয়ার্ডগুলো রিকগনাইজ করতে পারবে। সে পাঠের যেটা আপনাদের ইনফারেন্স রয়েছে সেটা বুঝতে পারবে। সার্চ প্রসেস, অর্থাৎ আমরা প্যাসেজ থেকে কিভাবে আনসার খুঁজে বের করি, এই প্রসেসটা তার জানা হয়ে যাবে যদি সে বুধ পরীক্ষণে ভালো জ্ঞান থাকে, এবং শব্দের ভোকাবুলারিও সে ভালো করে খুঁজে নিতে পারবে। একটাই পদ্ধতি, যেটা হচ্ছে কি, যদি সে রিডিং কম্প্রিহেনশনে ভালো হয়ে থাকে বা পাঠকেন্দ্রিক বুধ পরীক্ষণ করে। ঠিক আছে? নেক্সট, যোগাযোগ বা সংযোগমূলক ভাষা শিখনের দায়িত্ব কোনটা? কি হবে? কোয়েশ্চন নাম্বার 10 বলুন তো। যোগাযোগ বা সংযোগমূলক ভাষা শিক্ষণের যেটা দায়িত্ব রয়েছে সেটা কি হবে? লিখিত পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের ভাষা শেখানো, শ্রোতার উপযোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করা, কথনে, শ্রবণে, পঠনে, লিখনে শিক্ষার্থীদের গ্রহণ ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতার বিকাশ ঘটানো, শব্দ, ভাষা এবং বানানের নিয়মগুলির মধ্য দিয়ে শব্দ ব্যবহার এবং ব্যাকরণ শেখানো। অপশন নাম্বার ডি। তো কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট আনসার কোনটি? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। যোগাযোগমূলক ভাষা শিখানোর দায়িত্ব হলো কি? কথন, শ্রবণ, পঠন এবং লিখন সব দিকে গ্রহণ ক্ষমতা থাকতে হবে এবং উৎপাদন ক্ষমতারও বিকাশ ঘটাতে হবে, তাহলে যোগাযোগ, আমি একজনের সঙ্গে আরেকজন যোগাযোগ করতে পারবো। অর্থাৎ আমি কিছু শুনবো, শুনলে পরে আমাকে কিছু বলতে হবে, যদি কিছু বলি তাহলে যা বলবো সেটা তাকে বোধগম্য হতে হবে, তাই না?
সুতরাং রিসেপটিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিল দুটোটা আমার মধ্যে থাকতে হবে। শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4টাও আমার মধ্যে থাকতে হবে। তখন আমি যোগাযোগ ভাষা শিক্ষকের দায়িত্ব হিসেবে দায়িত্ব লাভ করতে পারবো। কিভাবে শিক্ষার্থীকেই তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে দায়িত্বশীল করে তোলা যাবে? কোয়েশ্চেন নাম্বার 11। কিভাবে শিক্ষার্থীদেরকে বা একজন ছাত্রকে তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে আমরা দায়িত্বশীল করে তুলতে পারি? বার্তালাপ বা যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ নেটওয়ার্ক প্রযুক্তিতে ব্যবহার করে আরো আরো বেশি করে প্রশ্ন করার শিক্ষার্থীদের উৎসাহিত করে, প্রচুর পরিমাণে গৃহকার্য, প্রকল্প কার্য এবং দায়িত্বভার দিয়ে তারা কিভাবে সবচেয়ে ভালোভাবে শিখতে পারবে সে সম্পর্কে শিক্ষার্থীদের নিজেদের মতামতগুলিকে অগ্রাহ্য করে। এখানে দেখুন কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চন নাম্বার 11 অপশন নাম্বার এ বি সি ডি কারেক্ট আনসার কি হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, ফাস্ট করুন। এখানে দেখুন আমাদের অপশন নাম্বার ডি হওয়া কারেক্ট ছিল, সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। কি বলেছে? তারা কিভাবে সবচেয়ে ভালোভাবে শিখতে পারবে সে সম্পর্কে শিক্ষার্থীদের নিজেদের মতামতগুলোকে অগ্রাহ্য করা। সেটাকে অগ্রাহ্য করতে নেই বা গ্রাহ্য করতে হয়। শিক্ষার্থীদের মতামত, শিক্ষার্থীরা কিভাবে শিখতে পারছে, কিভাবে শিখতে পারছে না, সেই সম্বন্ধে আমাদের চিন্তাধারা করতে হবে, তাই না? সেই সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে, সেই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। কিন্তু এখানে বলেছে কি অগ্রাহ্য করতে হবে, সুতরাং এই অপশনটা আমাদের হলো না। তারপর দেখুন প্রচুর পরিমাণে হোমওয়ার্ক, প্রকল্প কার্য, তারপর দায়িত্ব, অ্যাসাইনমেন্ট। আপনি প্রচুর পরিমাণে হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট যদি অনেক কিছু দিয়ে দেন, পরের দিন দেখবেন এই শিশুটা স্কুলে আসছে না, ভয় পেয়ে গেছে, স্যার এতটুকু কাজকর্ম দিয়েছেন আমি স্কুলে যাব না, কাম খতম। তো শুধু বার্তালাপ এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তাকে দায়িত্বশীল করে তোলা যায় না। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাকে আরও বেশি প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের প্রোৎসাহিত করতে হবে। প্রোৎসাহিত ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। সুতরাং কিছু কিছু পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলো আমাদের দেখতে হয়। তারা তখনই বুঝবে যে আমি যদি প্রশ্ন করি তখন আমি খুব ভালো করে শিখতে পারবো, যদি প্রশ্ন না করি তাহলে আমি জানতে পারবো না সঠিক আনসার কোনটি হবে। সুতরাং বেশি করে যে প্রশ্ন করতে হবে, প্রশ্নের মাধ্যমে যে শেখা যায়, এই জিনিসটা তাদের মধ্যে প্রোৎসাহিত করতে হবে। সুতরাং অপশন 11 কিভাবে শিক্ষার্থীদের তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে দায়িত্বশীল করে তোলা যাবে, এটা কারেক্ট আনসার হবে। আরো বেশি প্রশ্ন করতে উৎসাহিত করে। নেক্সট, লেখা বা বলার সময় শিক্ষার্থীরা কিছু কিছু শব্দের লেখা বা বলার সময় শিক্ষার্থীরা কিছু কিছু শব্দের দেখুন 12 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? কি হবে কারেক্ট আনসার? খুব তাদের কমেন্ট করুন ভাই। লেখা বা বলার সময় শিক্ষার্থীরা কিছু কিছু শব্দের ক্ষেত্র নির্ভর অর্থ পার্থক্য অনুধাবন করতে, যেমন বড় লোক, বড় গল্প, বড় ভালো, এবং কিছু শব্দের সঠিক ব্যাখ্যা, সঠিক ব্যবহার করার চেষ্টা কিভাবে শুরু করতে হবে। যেমন বড় শব্দ দিয়ে বড় লোক, বড় গল্প, বড় ভালো, এখানে কিন্তু এই বড় শব্দটা কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। বড় লোক বলতে বড়র একটা অর্থ ব্যবহার হয়েছে, বড় গল্প বলতে বড়র অন্য একটা অর্থ, আর বড় ভালো বলতে বড়র কিন্তু অন্য একটা অর্থ প্রকাশ পেয়েছে। এই যে শব্দভেদে যে বিভিন্ন অর্থ যে পরিবর্তন হয়ে যায়, সেটা পার্থক্য অনুধাবন করতে এবং তার সঠিক শব্দের ব্যবহার কোন সময় কোন শব্দ ব্যবহার করতে হয়, এই চেষ্টাটা কিভাবে শুরু করতে হয়। তারপর দেখে নেওয়া যাক 12 নম্বর প্রশ্নে কি বলেছে। মূল শব্দগুলি অর্থাৎ কিওয়ার্ড যেগুলো রয়েছে তার প্রতি শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোন কোন শব্দ বসতে পারে তা জানিয়ে সেই সব শব্দের অর্থ লিখিয়ে দিয়ে শিক্ষার্থীদের সেগুলি শিখতে এবং ব্যবহার করতে বলে কথন এবং লিখন অনুশীলনের মধ্যে বিশেষ ক্লাসের ব্যবস্থা করে। দেখুন বিশেষ ক্লাসের ব্যবস্থা সম্ভব নয়, আগে বলেছিলাম। ভুলগুলি দেখিয়ে পরে সেগুলি সংশোধন করিয়ে। তো এখানে 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 কারেক্ট অ্যান্সার কি হবে কি হবে কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভাই। কোশ্চেন নাম্বার খুব তাড়াতাড়ি করুন, ফার্স্ট অপশন নাম্বার ওয়ে, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি। কি হবে কোশ্চেন নাম্বার 12 কারেক্ট অ্যান্সার? ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি ভাই।
দেখুন মূল শব্দগুলির কিওয়ার্ড যে রয়েছে, মূল যে শব্দ রয়েছে সেই মূল শব্দগুলির প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোন কোন শব্দ বসতে পারে তা জানিয়ে আমাদেরকে দেখি। ব্যাকরণ শিক্ষাদানের সঠিক ধারণাগত পটভূমি কোনটি? ব্যাকরণের নিয়মনীতি চাপানোর চেষ্টা করলে যোগাযোগ দক্ষতা সীমিত হয়ে পড়ে। আমরা ব্যাকরণের নিয়মনীতি কখনো চাপিয়ে দিই না, শিক্ষার্থীদের কখনো চাপানো যায় না কোনো কিছু। ব্যাকরণের নিয়মাবলী দখলে আনার জন্য লেখাই কাজেই সর্বাপেক্ষা উপযোগী পন্থা। শুধু যে লেখলেই যে ব্যাকরণের নিয়মটা আমাদের দখলে চলে আসবে সেরকম কোনো কথা নয়। অতিরিক্ত ড্রিল বা অতিরিক্ত চর্চা বা বাড়তি চর্চা বা অতিরিক্ত যে কোনো কিছু আমাদের প্যাডাগজির ভাষায় নেগেটিভ। অপশন নাম্বার 3টা ক্যান্সেল গেল। অপশন নাম্বার এখানে সিটা হবে কারেক্ট আনসার। কি দিয়েছে দেখুন তো, শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণিক নিয়মগুলি আবিষ্কারের জন্য যোগদান করতে পারে। ডিসকভারি মেথড, শিশুরা নিজে থেকে নিজে যখন ডিসকভার করবে তখন ওই জিনিসটা সে খুব ভালো করে শিখবে, যেখানে তার কোনো সমস্যা হবে না। সুতরাং অপশন নাম্বার সি এখানে রাইট আনসার। নেক্সট দেখি, সক্রিয়ভাবে ধ্বনি শনাক্তকরণ এবং তার অর্থ নিরূপণে অংশগ্রহণ করানোর উদ্দেশ্য যেটা সিদ্ধ করে সেটা কি? কথন, শ্রবণ, পঠন না লিখন? অপশন নাম্বার এ, বি, সি, ডি। কি হবে ভাই কারেক্ট আনসার? কোয়েশ্চেন নাম্বার 14 বলুন তো। সক্রিয়ভাবে ধ্বনি শনাক্তকরণ করবে এবং তার অর্থ নিরূপণ করবে। একটা ধ্বনি, এই ধ্বনিটার অর্থ কি হবে সেটা সে কোন সময় বুঝবে? যখন সে ধ্বনিটা খুব ভালো করে শুনবে। ব্যাপারটা বুঝবেন, যখন সে ধ্বনিটা খুব ভালো করে শুনবে তখন সে বুঝতে পারবে সেই ধ্বনিটা কিসের ধ্বনি বা কোন ধ্বনি বা কোন শব্দের ধ্বনি। ধ্বনিটা শনাক্তকরণ করতে পারবে কখন? যখন সে খুব ভালো করে শুনবে। এবং এই ধ্বনির কি অর্থ হতে পারে এটাও সে তখনই বুঝবে যখন সে ধ্বনিটাকে ভালো করে শুনতে পারবে। সুতরাং এখানে শ্রবণ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আজকের ক্লাসের একদম সর্বশেষ প্রশ্ন। পরবর্তী ক্লাসে আবার কথা বলবো অন্য টপিক নিয়ে। দেখুন, ভাষা আহরণ ক্ষমতা বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানুষের মধ্যে অন্তর্লীন রূপে পূর্ব নির্ধারিত। ভাষা অ্যাকুইজিশন ক্ষমতাটা মানুষের মধ্যে অন্তর্লীন রূপে আগে থেকেই নির্ধারিত রয়েছে। মানুষ একটি নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়ে জন্মায় যা সে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারে। এই পর্যবেক্ষণ কোনটা? মানুষ কি বলেছে? মানুষ একটা নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়ে জন্মগ্রহণ করে যা সে পরবর্তী সময়ে ভাষা ব্যবহার করতে পারে। এই যে পর্যবেক্ষণ, এটা কি? এটা কারেক্ট অ্যান্সার কোনটি? ন্যাচারাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কগনিটিভ অ্যাপ্রোচ না আপনাদের ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ? এখানে কি বলেছে কোয়েশ্চন 15 কারেক্ট অ্যান্সার কোনটি হবে? এবং আমাদের এই সহজ গুরু ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিদিন এই ধরনের ক্লাস আপনারা পেয়ে যাবেন আপকামিং সিটেট পরীক্ষার জন্য। সুতরাং এখনই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কী ধরনের ক্লাস আপনাদের চাই কমেন্ট করতে অবশ্যই বলবেন না ভাই, কারণ আপনারা যেভাবে কমেন্ট করেন আমরা ক্লাসটা সেভাবে প্রোভাইড করার চেষ্টা করি। পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন সব ধরনের ক্লাস আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং নো টেনশন, বি হ্যাপি। দেখুন, এটা আমি আগেই বলেছিলাম, শিশুরা নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়ে জন্মায়, অটোমেটিক্যালি জন্মায়, সেটা তার কাছে পূর্ব নির্ধারিত থাকে। তো পূর্ব নির্ধারিত কী থাকে? ন্যাচারাল অ্যাপ্রোচ, অর্থাৎ প্রকৃতিভাবে যে জিনিসটা থাকে সেটা অটোমেটিক্যালি থাকে। সুতরাং প্রকৃতবাদী প্রবর্তনা ইজ দ্য রাইট আনসার। যারা কারেক্ট আনসার দিয়েছেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। এবং এই 15টি প্রশ্নের মধ্যে কার কয়টি আনসার কারেক্ট হলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।